নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ সুমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। শহরের নামকরা মাস্তান রাফিদের যৌনাঙ্গ কেটে কে যেন ইয়ামিনের ফেয়ার অ্যান্ড লাভলি বিজ্ঞাপন পোস্টারের মাঝ বরাবর লটকে রেখে দিয়ে গেছে। পুরো শহরকে যেন তাক লাগিয়ে দিয়েছে এই বিষয়টা। সবাই রাস্তার মাঝে জড়সড় হয়ে বিজ্ঞাপন পোস্টারের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কার এত ক্ষমতা বা বুকের পাঠা যে রাফিদের মতো মাস্তানের এমন দুর্ধর্ষ অবস্থা করেছে। আমি কলেজের দিকেই যাচ্ছিলাম, কিন্তু মানুষের হট্টগোল দেখে সেখানেই দাঁড়িয়ে গেলাম। একজন মানুষ থেকে জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে এখানে? আরে ভাই, দেখছেন না কি হয়েছে? শহরের নামকরা মস্তান রাশিদের যৌনাঙ্গ কেটে কে যেন লটকে রেখেছে ফেয়ার অ্যান্ড লাভলি পোস্টারের মাঝে। শুধু তাই নয়, যে এমনটা করেছে সে তার একটা নামের ক্লোন ছেড়ে দিয়ে গেছে, যেটাতে লেখা আছে মাফিয়া গার্ল। লোকটার কথা শুনে থতমত খেয়ে গেলাম, কিন্তু লোকটাকে বুঝতে দিলাম না। ভাই, কে এই মাফিয়া গার্ল? তার বিষয়ে কোনো কিছু জানেন কি? ভাই, তার বিষয়ে আমি কেন, শহরের ডিবি পুলিশরাও তার কোনো খোঁজ বের করতে পারেনি। এমন ডেঞ্জারাস এই মাফিয়া গার্ল আগের বারও লোকাল থানায় ওসির এই অবস্থা করে মেরেছিল। ভাই, তাহলে তো অনেক খাতারনাক একটা মানুষ এই মাফিয়া গার্ল। হ্যাঁ, অনেক খাতারনাক সে। এবার আমি চললাম ভাই, কখন তার কাছে পৌঁছে যাব যে আমি তাকে নিয়ে কথা বলছি, পরে সে আমার এমন ভয়ঙ্কর অবস্থা করবে। ভাই, মাপও চাই, দোয়াও চাই। এমন বিভৎসভাবে মরার কোনো ইচ্ছা নেই আমার। তবে শেষ একটাই কথা বলি, মাফিয়া গার্ল যেটা করেছে সেটা একদম ঠিক করেছে। কারণ এই রাশিদ অনেক অত্যাচার করেছে শহরের মানুষকে। এই জালিমের মজা বুঝিয়েছে মাফিয়া গার্ল। লোকটা চলে গেল, আমি এখনো সেখানে দাঁড়িয়ে আছি। আমার মাথায় খালি একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, যে এমনটা করেছে তার আসলেই অনেক বড় বুকের পাঠা। কে এই মাফিয়া গার্ল? না, এই মাফিয়া গার্লের সাথে আমি দেখা করব। তখনই কলেজ ফ্রেন্ড শামীম ফোন দিল। কি রে বেটা, তুই কই রে? তাড়াতাড়ি কলেজ যায়। কেন, কিছু হয়েছে নাকি রে? তুই কি রাফিদের বিষয়ে কিছু শুনিসনি? হ্যাঁ, শুনেছি, আর আমি তো সেখানেই দাঁড়িয়ে আছি। বাপরে, কি কলিজা মাফিয়া গার্লের! এমন নাম করা নেতাকে সে এইভাবে কেলিয়ে দিল। আমার তো ভাবতে অবাক লাগছে। আচ্ছা, তুই তাড়াতাড়ি কলেজ যায়। কলেজেও এসব নিয়ে তোলপাড় চলছে, কারণ রাফিদ কলেজের নেতা ছিল। আচ্ছা, আমি আসছি, তুই একটু দাঁড়া। ফোন রেখে দিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। মাথায় এখনো মাফিয়া গার্লের বিষয়টা ঘুরপাক খাচ্ছে। মাফিয়া গার্লকে নিয়ে ভাবতে ভাবতে কলেজে চলে গেলাম। কলেজে পৌঁছাতে দেখি শামীম কলেজের গেটে দাঁড়িয়ে আছে। যাক, তুই এসেছিস, কিন্তু আজ নাকি ক্লাস হবে না রাফিদের বিষয়টার জন্য। কি এক আতঙ্ক লাগিয়ে দিল মাফিয়া গার্ল! আল্লাহ! হ্যাঁ রে, সেই রকমের আতঙ্ক ছড়িয়ে দিয়েছে মাফিয়া গার্ল। তবে একদিকে ভালোই হয়েছে, রাফিদের মতন জানোয়ারকে সেই সাইজ করেছে। অনেক উড়েছিল বেটা, এবার উড়াউড়ি বন্ধ হয়ে গিয়েছে চিরতরে। এই জন্যই বলে বেশি উড়া ভালো না। হ্যাঁ, রাফিদ অনেক পাওয়ার দেখাতো কলেজে, একদম শিক্ষা দিয়ে দিয়েছে মাফিয়া গার্ল। আচ্ছা বাদ দে এখন ওসব কথা, চল নদীর পাড়ে গিয়ে আড্ডা দিব। ওকে, চলো। তারপর দুই বন্ধু মিলে চলে গেলাম নদীর পাড়ে। সেখানে গিয়ে দুই বন্ধু বসে বসে আড্ডা মারছি। হঠাৎই নজর পড়ল আমাদের অপোজিটে বসে থাকা একটা মেয়ের দিকে। সে ল্যাপটপ নিয়ে বসে বসে কি একটা যেন করছিল। মেয়েটাকে ঠিক মতন দেখা যাচ্ছে না, কারণ চুলের কারণে পুরো চেহারা ঢেকে আছে। তবে যতটুকু দেখা যাচ্ছে শরীরের অঙ্গ, ততটুকু দেখেই বুঝে গেলাম যে মেয়েটার গায়ের রং হুড়পড়িদের মতন। এই আকাশ, তুই ওদিকে তাকিয়ে কি দেখছিস? আমি কত সময় ধরে বকবক করে চলতেছি। আরে দেখ না, সামনে বসে থাকা মেয়েটার দিকে, কেমন মগ্ন হয়ে ল্যাপটপে কাজ করছে। আরে, এ তো আমাদের কলেজের রামিসা,
যে কিনা কলেজের টপার, সবসময় পড়ালেখা নিয়ে মগ্ন হয়ে থাকে। এখনও নিশ্চয় ল্যাপটপে পড়ালেখা নিয়ে গবেষণা চালাচ্ছে। শামীম, তুই একটা জিনিস লক্ষ্য করেছিস মেয়েটার? তার চুলগুলো কত লম্বা লম্বা, আর গায়ের রংটাও পুরো দুধে আলতা। হ্যাঁ, সে আমি অনেক আগ থেকেই জানি, কারণ কলেজের সবাই ওর জন্য পাগল। কিন্তু সে কাউকেই পাত্তা দেয় না, সারাদিন পড়ালেখা নিয়ে পড়ে থাকে। তার কাছে এসবের কোনো টাইম নেই। কিন্তু বন্ধু, মেয়েটাকে দেখে না আমার ভিতরে কেমন ঘুটাঘুটি হচ্ছে। মনে হচ্ছে যেন মেয়েটা আমার ভবিষ্যৎ বউ হবে। সেই স্বপ্ন কোনোদিনই এই পূরণ হবে না তোর, কারণ আমাদের মতন ছাগলের কপালে এসব মেয়ে কখনোই জুটবে না। আরে জুটবে কি জুটবে না সেসব পরে দেখা যাবে, কিন্তু এখন চল না, ওর সাথে একটু কথাই বলে আসি। মনটা না কেমন যেন ছটফট করছে কথা বলার জন্য। আরে ভাই, তোর কি মনে হয় সে আমাদের সাথে কথা বলবে? ভাই, তাও চল না প্লিজ। আচ্ছা চল। শামীমকে নিয়ে মেয়েটার কাছে চলে গেলাম। মেয়েটার সামনে গিয়ে দাঁড়িয়ে আছি ছায়া মূর্তির মতন, কিন্তু তার যেন আমাদের দিকে কোনো খেয়ালই নেই। সে তার কাজে মগ্ন হয়ে আছে। এই দেখলি, দানবের মতো দুটো মানুষ আমরা তার সামনে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের দিকে কোনো খেয়ালই নেই। রামিসা এমনই, কারোর সাথেই কথা বলে না। আরে চুপ থাক তো, আমি কথা বলছি, দেখতে থাক। আমি গলায় বড় করে কাশি দিলাম, কিন্তু মেয়েটার কোনো রেসপন্সই দেখতে পেলাম না। মেয়েটা এখনও তার কাজে মগ্ন। এবার শরম লজ্জা ভেঙে সোজা ডাক দিলাম, এই যে শুনছেন? মেয়েটা আমার ডাক শুনে ল্যাপটপ থেকে মাথা তুলে তাকালো। এতটা সময় মেয়েটার চেহারা দেখা যাচ্ছিল না, কিন্তু এখন সে আমাদের দিকে তাকানোতে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে চেহারা। মেয়েটাকে দেখে পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল আমার। ও আল্লাহ, এটা তো মেয়ে না, এটা তো পরিপালক থেকে ভুল করে নেমে আসা কোনো হুড়পড়ি। জি বলুন। আমি মেয়েটার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছি। আমার তো পুরো দুনিয়াদারি যেন নিমিষেই থমকে গেল। আমি চুপচাপ তাকিয়ে আছি মেয়েটার দিকে। তখনই সাইড থেকে শামীম ধাক্কা দিয়ে বলল, আরে আকাশ, তুই কোথায় হারিয়ে গেলি? হ্যাঁ, শামীমের কথায় হুঁশ ফিরে আসলো। না না, আমি এখানেই আছি, কোথাও হারাইনি। না হারালে বোবার মতন ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস যে? শামীম কথা শেষ না করতেই পাশ থেকে মেয়েটা আবার বলে উঠল, জি কিছু বলবেন কি? না না, কিছু বলবো না, আপনাকে শুধু চেয়ে চেয়ে দেখব। মানে বুঝলাম না। আরে মানে আপনার সাথে একটু কথা বলতে চাই। জি বলুন, বললাম তো। আপনার পাশে কি একটু বসা যাবে আগে? পাশে বসে কি করবেন? কি বলতে এসেছেন সেটা বলে প্লিজ চলে যান। আমি এখন পড়া নিয়ে একটু বিজি আছি। আচ্ছা থাক, তাহলে অন্য একদিন বলবো। আচ্ছা। মেয়েটা আবার ল্যাপটপে মাথা গুঁজে দিল, আর আমি বোকার মতন সেখানে ঠায় দাঁড়িয়ে আছি। আমার যেন ভ্রমই কাটছে না। মেয়েটাকে দেখার পর থেকে পুরোপুরি মাতাল হয়ে গেছি আমি। এই আকাশ, চল এবার। না আমি যাব না, তুই যা। মানে কি আকাশ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবি শুনি? মেয়েটাকে তাকিয়ে তাকিয়ে দেখব। আকাশ, তোর মাথা কি খারাপ টারাপ হয়ে গেল নাকি? কি সব আবল তাবল বলছিস? হ্যাঁ, হ্যাঁ হয়তো হয়ে গেছে। ও আল্লাহ, কোন পাগলের পাল্লায় পড়লাম আমি? আচ্ছা শামীম, একটা কথা বলি। হ্যাঁ বল। আমার না মেয়েটাকে কোলে উঠিয়ে নিয়ে কাজী অফিসে দৌড় দিতে মন চাচ্ছে। ইচ্ছে করছে এখনই বউ বানিয়ে ফেলি মেয়েটাকে। একটা ঠাটিয়ে লাগিয়ে দিব তোর গালে, বেটা ফাজিল। চল তুই এখান থেকে। শামীম এমনটা না করলেও পারতিস, আরেকটু দেখতে দিলে কি হতো মেয়েটাকে। একদম চুপ তুই। কি সব পাগলামো শুরু করেছিস আকাশ? মাথার তার কি ছিঁড়ে গেছে নাকি তোর? হ্যাঁ, দেখ বেটা, তুই আমার মনের দুঃখ বুঝলি না। থাক তুই, আমি বাসায় গেলাম। শামীমকে ফেলে রেখে সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে ব্যাগ রেখে ওয়াশরুমে চলে গেলাম। একটু পর ওয়াশরুম থেকে বের হয়ে না খেয়ে সোজা শুয়ে পড়লাম। মেয়েটাকে দেখার পর থেকে যেন খাওয়া দাওয়ার সমস্ত রুচি উঠে গেছে আমার। বিছানায় শুয়ে শুয়ে মেয়েটার কথা ভাবতে লাগলাম। মেয়েটাকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি আল্লাহ জানে। এক ঘুমে রাত হয়ে যায়, তাও ঘুম ভাঙেনি আমার।
শামীম ফোন দিয়ে ঘুম ভাঙিয়েছে। আকাশ, তুই কি করছিস রে? আরে ঘুমাচ্ছি। হ্যাঁ, এমনটাই করবি। এদিকে দুনিয়াদারি পুরো ধ্বংস হয়ে যাচ্ছে, আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস, বেটা বলদ। আরে কি হইছে? তাড়াতাড়ি ইউটিউব ওপেন কর। একটা চ্যানেল থেকে মাফিয়া গার্ল লাইভে এসেছে, আমি তোকে লিঙ্ক দিয়ে দিচ্ছি। কি? তাড়াতাড়ি লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়লাম। তারপর ফোনের ডাটা অন করে শামীমের দেওয়ার লিঙ্কটা থেকে ইউটিউবে প্রবেশ করলাম। ইউটিউবে প্রবেশ করতেই দেখি মাফিয়া গার্ল লাইভে এসেছে। চেহারা দেখা যাচ্ছে না, পুরো মুখ ঢাকা তার। আর তার থেকে বড় কথা, মেকানিক্যাল একটা অটো ভয়েস থেকে সে লাইভে এসেছে। দেখুন, সবার উদ্দেশ্য করেই বলছি, আমাকে ধরা তো দূরের কথা, সেসব কিছু নিয়ে চিন্তা করলেও ঘাড় থেকে মস্তক আলাদা করে দিব আমি। আর আজকে লাইভে আসার উদ্দেশ্য হলো নেতা রাফিদের ব্যাপারে কিছু জানানোর আছে আপনাদেরকে। রাফিদ এখনো জীবিত, কিন্তু আজ তার শেষ দিন। আগামীকাল শহরের যে কোনো স্থানে রাফিদের লাশ আমি ফেলে রেখে যাব। তার লাশ উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ রইল ডিবি পুলিশের কাছে। আর সর্বশেষ আমি আবারও বলছি, মাফিয়া গার্লের সন্ধানকে করতে যাবেন না, তাহলে কিন্তু রক্তের বন্যা বয়ে যাবে দেশে। তারপর ধুম করে লাইভ কেটে দিল। মাফিয়া গার্লের সাহস দেখে শুধু অবাক হচ্ছি। না, মাফিয়া গার্লকে যে করেই হোক আমি খুঁজে বের করব। মাফিয়া গার্লের এই লাইভ মিনিটের মধ্যেই পুরো দেশে ভাইরাল হয়ে গেল। এক লাইভ যেন পুরো আতঙ্ক ছড়িয়ে গেল মানুষের মনে। সবার মুখে মুখে মাফিয়া গার্ল আর মাফিয়া গার্ল। কে এই মাফিয়া গার্ল? সবার একটাই প্রশ্ন। একটু পর চ্যানেল আর লাইভটা কেটে দিল মাফিয়া গার্ল। পুরো সব কিছুই সে ভ্যানিশ করে দিয়েছে। পুরোপুরি উধাও হয়ে গেল সমস্ত কিছু। কিন্তু সবার মুখে মুখেই মাফিয়া গার্লের নাম ছড়িয়ে গেছে। ফেসবুক, টুইটার, যেখানেই যাই সেখানেই মাফিয়া গার্ল নিয়ে পোস্ট। বাপরে বাপ, এটা কি মেয়ে নাকি মানুষরূপী কোনো চিতাবাঘ? আল্লাহ ভালো জানে। এসব নিয়ে ভাবতে ভাবতে আরও কিছু সময় চলে গেল। না, এসব নিয়ে এখন আর ভাবা চলবে না। আগে গিয়ে কিছু খেয়ে নেই। বিছানা ছেড়ে উঠে পড়লাম। তারপর হাত মুখে পানির ছিটা দিয়ে এসে কিছু খেয়ে নিয়ে আবারও ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙল ফোনের আওয়াজে। কে যেন কিছু একটা মেইল করেছে। ঘুমের ঘোরে ফোনটা হাতে নিয়ে মেইলটা ওপেন করলাম। দেখলাম একটা ভয়েস মেইল। ভয়েসটা প্লে করলাম। প্লে করতে আমার পুরো হুঁশ উড়ে গেল। আমি এক লাফ দিয়ে সোজা বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে গেলাম। মাফিয়া গার্লের সেই ভয়ঙ্কর আওয়াজে কেউ আমায় মেইল করেছে। ভয়েসটা প্লে করতেই আমার পুরো হুঁশ উড়ে গেল। আমি এক লাফ দিয়ে সোজা বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে গেলাম। মাফিয়া গার্লের সেই ভয়ঙ্কর আওয়াজে কেউ আমায় মেইল করেছে। হে বৎস, আমার অস্তিত্ব তালাশ করতে যেও না। আমার অস্তিত্ব তালাশ করতে গেলে নিজের অস্তিত্ব যে হারিয়ে ফেলবে। ভয়েসটা শুনে থতমত খেয়ে গেলাম। এটা কি করে সম্ভব? মাফিয়া গার্ল আমায় ভয়েস মেইল করেছে। শুধু তাই নয়, আমি মাফিয়া গার্লের তালাশ করছি, সেটা সে জানলো কি করে? বাপরে বাপ, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা! আমায় মেইল করে শাসায়। মাথায় তো কিছুই কাজ করছে না ভয়েসটা শোনার পর থেকে। কিন্তু আমি তো থেমে থাকবো না। আমি মাফিয়া গার্লের খোঁজ বের করেই ছাড়ব, সে যত বড় মাফিয়াই হোক না কেন। আমি আকাশও কম না। চুপসে আছি বলে আমাকে ভয় পেতে হবে এমন কোনো কিছুই নয়। মাফিয়া গার্লও জানে না যে আমি কত বড় খেলোয়াড়। যেদিন আমি খেলতে নেমে যাব সেদিন এমন মাফিয়া গার্ল পথে পথে হোঁচট খেয়ে মরবে। এসব নিয়ে চিন্তা ভাবনা করছি, তখনই দেওয়াল ঘড়িটাই 9টা অ্যালার্ম বেজে উঠল। ও আল্লাহ, 9টা বেজে গেছে কখন? আমার তো কলেজ যেতে হবে। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে হালকা পাতলা কিছু নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। হেঁটেই রওনা হয়েছি। আরে দূর, আমার পরিচয় দিতে তো ভুলেই গেছি সবাইকে। চলেন পরিচয় পর্বটা শেষ করে ফেলি। আমি বরাবরের মতোই আকাশ মাহমুদ আপনাদের সাথে আছি। পড়াশোনার সুবাদে শহরে আলাদা বাসা নিয়ে থাকি। আর পুরো পরিবার, বাবা মা, ছোট বোন অন্য শহরে থাকে। আমি ইচ্ছে করেই এই কলেজে অ্যাডমিশন নিয়েছি। ইচ্ছে করে বলতে একটা রিজন আছে এই কলেজে অ্যাডমিশন নেওয়ার। সেটা গল্পের সাথে থাকলে
জেনে যাবেন। সো এবার গল্পে ফেরা যাক। কলেজে পৌঁছে গেলাম। কলেজে পৌঁছাতেই দেখি গতকালের সেই রামিসা মেয়েটা গাছতলায় বসে বসে বই একটা হাতে নিয়ে পড়ছে। কোনো কিছু না ভেবেই মেয়েটার দিকে এগিয়ে গেলাম, কারণ এখনও ক্লাস শুরু হয়নি। আর ক্লাস হবে কি না সেটাও সন্দেহ। মেয়েটার কাছে গিয়ে দাঁড়িয়ে আছি। মেয়ে আমায় দেখে আজ নিজ থেকে কথা বলল। কালকের বিষয়টা নিয়ে কিছু বলতে আসছেন বুঝি? না তেমন কিছু না, মানে হ্যাঁ, মেয়েটার এমন ধারা কথা শুনে কি বলবো সবটাই গুলিয়ে গেছে। তো বলুন। আচ্ছা, আপনার সাথে কি ফ্রেন্ডশিপ করা যাবে? না, ফ্রেন্ডশিপ করা যাবে না, কারণ আমি কোনো ছেলের সাথেই চলাফেরা করি না। প্লিজ না করিয়েন না, আমি কিন্তু একদম বাজে ছেলে না। তাও আমি পারবো না। তবে হ্যাঁ, পড়ালেখা নিয়ে টুকটাক কথা বলার প্রয়োজন হলে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে। কিন্তু আপনাকে তো কলেজে নতুন মনে হচ্ছে। হ্যাঁ আমি নতুন, 1 মাস আগে অ্যাডমিশন নিয়েছি এই কলেজে, অন্য কলেজ থেকে ট্রান্সফার হয়ে। তবে রেগুলার হয়েছি 1 সপ্তাহ হবে। কোন ইয়ারে অ্যাডমিশন নিয়েছেন? 2nd ইয়ারে। আপনি? ও, আপনিও? তাহলে আমার সেম ক্লাস। তার মানে আপনিও 2nd ইয়ারে পড়েন? হ্যাঁ। আচ্ছা, এখন আমি একটু বিজি পড়া নিয়ে, আপনার সাথে পরে কথা হবে কেমন? আচ্ছা ঠিক আছে, সে না হয় পরেই কথা বলবো, কিন্তু একটা কথা, আমরা যেহেতু একই ইয়ারের, তাহলে তুমি করে বলা যায়। আমি আপনি ডেকেই মজা পাই। আচ্ছা ঠিক আছে, যেমনটা আপনার মর্জি। সেখান থেকে চলে আসলাম। বাপরে বাপ, কি মেয়ে ভাবই দিচ্ছে না। আমার মনে জলে আগুন, আর সে বাজায় সাপের বিন। তবে সমস্যা নেই, তোমায় তো আমি নিজের করেই ছাড়বো। তোমায় নিজের মনে ফিক্সড করে নিয়েছি, বিয়ে করলে তোমায় করব। সেখান থেকে আসতে না আসতেই শামীম কলেজের গেট দিয়ে প্রবেশ করলো। কিরে, তুই কখন এলি? এই তো একটু আগে। আচ্ছা চল, ক্যান্টিনের দিকে যাই। কলেজের পরিবেশ দেখে তো মনে হচ্ছে না যে আজ ক্লাস হবে। আমারও তাই মনে হচ্ছে। চলো তাহলে ক্যান্টিনেই যাই। তারপর দুজনে মিলে ক্যান্টিনে চলে গেলাম। কলেজে যেদিন অ্যাডমিশন নিয়েছি সেদিনই শামীমের সাথে আমার পরিচয় হয়েছে। অল্প কয়েকদিনে খুব ভালো বন্ধু হয়ে উঠেছি আমরা। 2 বন্ধু মিলে ক্যান্টিনে বসে বসে কফি খাচ্ছিলাম। তখনই আশেপাশের লোকজন সবাই একদিকে দৌড়ে ছুটে যাচ্ছে। একজনকে ডেকে জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে, আপনারা এইভাবে দৌড়াচ্ছেন কেন? আরে ভাই, আপনারা কোন দুনিয়ায় থাকেন হ্যাঁ, যে কোনো কিছু তো বলতে পারেন না? ভাই এই দুনিয়াতেই আছি, কিন্তু কি হয়েছে সেটা তো বলবেন। আরে মাফিয়াগাল রাশিদকে মেরে ওর লাশ চৌরাস্তার মোড়ে লটকে দিয়ে গেছে। লোকটার কথা শুনে মাথায় বড়সড় একটা বাজ পড়ল। মাফিয়াগাল সত্যি তাহলে রাফিদকে মেরে ফেলেছে? শামীম চল তো তাড়াতাড়ি। হ্যাঁ চল। শামীমকে নিয়ে তাড়াতাড়ি চৌরাস্তার মোড়ে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি কয়েক হাজার মানুষ একত্রে জমা হয়েছে, আর চৌরাস্তার মোড়ে একটা বট গাছের উপরে রাফিদের লাশ ঝুলছে। রাফিদের লাশ দেখে নিজেরই কলিজা কেঁপে উঠল। একটা মেয়ের পক্ষে কি করে সম্ভব এটা? একটা মেয়ে শহরের নামকরা নেতাকে এমন বীভৎসভাবে মারল যে দেখে বিশ্বাসই হচ্ছে না। চুপচাপ সেখানে নীরব দর্শকের মতন দাঁড়িয়ে আছি। ডিবি পুলিশ রাফিদের লাশ গাছ থেকে নামাচ্ছে। রাফিদের সারা শরীরে স্পট। মানুষজনকে ঠেলে ডিবি পুলিশের দিকে এগিয়ে গেলাম। ডিবি পুলিশ রাফিদের লাশ মাটিতে নামালো। তাকে মাটিতে নামিয়ে শরীরের তল্লাশি চালিয়ে দেখে রাফিদের পকেটে একটা চিঠি, যেটাতে লেখা আছে, আজ দুপুর 3টায় আমি কালকের ন্যায় লাইভে আসব। সবাই তৈরি থাকেন ধামাকার জন্য। মাফিয়া গার্লের চিঠি পড়ে সবার চোখ কপালে উঠে গেল। কি করতে চাচ্ছে মাফিয়া গার্ল? রাফিদকে তো মেরেই ফেলেছে, আবার কি নতুন করে ধামাকা দিবে সে? না, আজ লাইভ দেখতে হবে। এদিকে ডিবি পুলিশ সবার স্থান ত্যাগ করতে বলল। সবাই যে যার মতো চলে গেল। আমিও চলে আসলাম বাসায়। কলেজের দিকে আর গেলাম না। বাসায় এসে 3টা বাজার অপেক্ষা করছি। দুপুর 3টা বাজতে আর 2 মিনিট বাকি। তখনই মাফিয়া গার্লের সেই ইউটিউব লিঙ্কে ক্লিক করলাম, আর চ্যানেলটা ওপেন হয়ে গেল। 3টা বেজে গেছে, আর সাথে সাথে চ্যানেলটা থেকে মাফিয়া গার্ল লাইভে চলে আসলো। সে গতকালের ন্যায় মেকানিক্যাল একটা টোন ব্যবহার করে লাইভে এসেছে।
আমি জানি আপনারা সবাই আমার লাইভের জন্য অপেক্ষা করছেন। সো অপেক্ষার প্রহর কেটে গেছে, আমি চলে এসেছি। এবার হবে আসল ধামাকা। আপনারা সবাই রাফিদের লাশ তো পেয়ে গেছেন। এবার লিস্টে রয়েছে এসপি ওসমান। তার মরার পালা চলে এসেছে। এসপি ওসমান, মৃত্যুর জন্য তৈরি হয়ে নে। এবার তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। সমাজের আড়ালে লুকিয়ে থাকা সব কয়টা মুখোশধারীকে এইভাবে ভয়ানক মৃত্যুদণ্ড দিব আমি। কেউ তোদেরকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আর শুনে রাখেন সকলে, আমি কোনো খারাপ কাজ করছি না। সমাজের নষ্টাগুলোকে বেছে বেছে সাজা দিচ্ছি। এসপি ওসমানের মৃত্যুর পর বাকি টার্গেটের নাম আমি বলে যাব। এসব কিছু আমি সমাজের ভালোর জন্যই করছি। তবে হ্যাঁ, আমার পার্সোনাল একটা মাকসাদ আছে। সেটা হলো আমি আগুনের সাথে দেখা করতে চাই এসব করে। সে যেন নিজেই আমার কাজকর্ম দেখে আমার সাথে দেখা করে। যতদিন না সে আমার সাথে দেখা করবে, ততদিন এই রূপ আমি করেই যাব। মাফিয়া গার্লের মুখে আগুন নামটা শুনে ভিতরে ছ্যাদ করে উঠল। আল্লাহ, এটা দেখে উল্টো চক্র। যেখানে মাফিয়া গার্লকে আমি খুঁজছি, সেখানে সে উল্টো আগুনের তালাশ করছে। না, মাফিয়া গার্লের খোঁজ বের করতেই হবে, যে করে হোক না কেন। আমি মাফিয়া গার্লকে খুঁজে বের করবই। তবে আগে মাফিয়া গার্লের পরিশেষটা শুনি, সে কি বলতে চায়। আগুন, আপনি যেখানেই আছেন না কেন, আপনি যদি আমায় তালাশ না করেন, তাহলে এসব কোনোদিনও বন্ধ করব না আমি। একটা কোডিং দিয়ে গেলাম আমার, 2244। এই কোডিংটা আপনি ছাড়া কেউ বুঝবে না। সো নিজেই আমার খোঁজ বের করুন। মাফিয়া গার্লের কোডিং শুনে আরও মাথা খারাপ হয়ে গেল। মাফিয়া গার্ল চাইছিটা কি? কিছুই তো মাথায় কাজ করছে না। সে আগুনের সাথে দেখা করতে চায়, তার উপরে আবার সে নিজের লিড কোড ইউজড করছে। মাথা তো পুরো কাজ করা বন্ধ করে দিয়েছে। আর কিছুই যেন ভাবতে পারছি না, মাথা পুরো জ্যাম হয়ে গিয়েছে। মাফিয়া গার্ল লাইভ কেটে দিয়ে বের হয়ে গিয়েছে। এদিকে আমার মাথায় প্যাটার্ন পড়ে গেছে, মস্তিষ্ক পুরো নিস্তেজ হয়ে গেছে আমার। না, আর না, আগে নিজেকে একটু রিল্যাক্স করি, পরে না হয় মাফিয়া গার্লকে নিয়ে ভাবা যাবে। ডাটা অফ করে দিয়ে শুয়ে পড়লাম। এখন একটু ঘুমাবো, পরে না হয় ঘুম থেকে উঠে বিষয়টা নিয়ে ভাবা যাবে। যেমন ভাবা তেমন কাজ। সব চিন্তা একপাশে রেখে ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলায় ঘুম থেকে উঠে বাইরে চলে গেলাম। মাথা কেমন যেন ভারী হয়ে আছে। তাড়াতাড়ি কাকুর দোকানে যেতে হবে আমার, না হয় মাথা ঠিক হবে না। ওনার দোকানে গিয়ে চা খেয়ে আগে মাথা ঠিক করতে হবে। কাকুর দোকানে গিয়ে চায়ের অর্ডার করলাম। মাথার জ্যাম মোটামুটি ছুটেছে মনে হচ্ছে। চা খেয়ে শরীরটা চাঙ্গা লাগছে একটু। হ্যাঁ, এবার শান্ত মাথায় ভাবি মাফিয়া গার্লের কথা। আচ্ছা, মাফিয়া গার্ল আমার খোঁজ কেন করছে? কি চাই সে আমার কাছে? আর কেনই বা সে এসব কর্মকাণ্ড করছে? দেশে তো প্রশাসন আছে দুর্নীতিবাজদেরকে শাস্তি দেওয়ার জন্য। তারপরেও কেন মাফিয়া গার্ল আইনের বিপক্ষে যাচ্ছে? হাজারটা প্রশ্ন নিজেকে নিজে ছুঁড়ে মারলাম। এবার আমার শান্ত মস্তিষ্ক ধীরে ধীরে সব কয়টা প্রশ্নের উত্তর খোলাসা করতে লাগলো। দেখো, দেশের যে অবস্থা তা কোনোদিন শুধরাবে না। একটার পর একটা দুর্নীতিবাজ পয়দা হয়েই যাবে। কখনো তাদেরকে থামানো যাবে না। নিজের মনের উত্তরের সাথে মাফিয়া গার্লের কর্মকাণ্ডের জাজমেন্ট করলাম। পরিশেষে যা বুঝতে পেলাম, হ্যাঁ, মাফিয়া গার্ল একদিকে ঠিকই করছে। যাদের শাস্তি হয় না সে তাদেরকে শান্তি দিচ্ছে। এমন একটা মানুষেরই অভাব ছিল দেশে। কিন্তু একটা জিনিসের উত্তর কোনোভাবেই পেলাম না। মাফিয়া গার্ল আমার খোঁজ করছে কেন? কি চাই সে আমার কাছে? এটার উত্তর আমার জানতেই হবে। তবে তার জন্য মাফিয়া গার্লকে দরকার আমার। হ্যাঁ, মাফিয়া গার্লকে দরকার আমার। মাফিয়া গার্ল, তুমি অপেক্ষায় থাকো, জলদি দেখা হচ্ছে তোমার সাথে। কাকুর দোকান থেকে উঠে চলে এলাম। ভিতরে খালি একটা জিনিসই কাজ করছে, মাফিয়া গার্লের খোঁজ বের করা। হ্যাঁ, সেটা আমি অতি শীঘ্রই বের করে ফেলবো। তারপর হবে আসল খেলা। যদি অসাধু কোনো মতলব থাকে আগুনকে নিয়ে মাফিয়া গার্লের,
তখন মাফিয়া গার্ল বুঝতে পারবে যে কত ধানে কত চাল। আগুনও কোনো ফেলনার জিনিস না, সেটা সে তখন হাড়ে হাড়ে টের পাবে। তবে তার একটা স্তনেস্ত করবই আমি। সে আগুনকে হয়রানি করিয়েছে, সে জানে না যে সে আগুন নিয়ে খেলা করছে। যে আগুন বছর 3 আগে জ্বলে উঠেছিল, সেদিন কয়েক শতাধিক মানুষের চোখে মুখে ছিল কান্না, আর আতঙ্কে ছিল পুরো দেশ। আর সেই আগুনকে মাফিয়া গার্ল নামক 2 দিনের একটা মেয়ে ফোর্স করে দেখা করার জন্য। এটার মজা তাকে বোঝাবো আমি। এসব নিয়ে ভাবতে ভাবতে বাসায় চলে এলাম। বাসায় এসে কিছু সময় বই নিয়ে ঘাটাঘাটি করে উঠে পড়লাম। তারপর খেয়ে দিয়ে বিছানায় পিঠ এলিয়ে দিলাম। শুয়ে শুয়ে ফেসবুকিং করছি, নিউজ ফিড ঘাঁটছিলাম। তখনই মাফিয়া গার্লকে নিয়ে একটা পোস্ট সামনে এলো। কে যেন গ্রুপে মাফিয়া গার্লকে নিয়ে পোস্ট করেছে। পোস্টের ক্যাপশনে লেখা, মাফিয়া গার্ল ইজ দ্য বেস্ট ওমেন ইন দ্য ওয়ার্ল্ড। আমিও যদি মাফিয়া গার্লের মতন হতে পারতাম। পোস্টটা দেখে একটাই রিয়াকশন মনে পড়ল, বাবা গো বাবা, টুরু লাভ। আরে বেটা, তোর যদি এতই মাফিয়া গার্লের মতন হওয়ার ইচ্ছা, তাহলে লিঙ্গ পরিবর্তন করে মাফিয়া গার্লের মতন কাজকর্ম শুরু করলেই পারিস। যত সব বিরক্তিকর পোস্ট, মাথা পুরো বিগড়ে যাচ্ছে মানুষের আহ্লাদ দেখে। কি যে খেয়েছে মানুষ মাফিয়া গার্লকে নিয়ে, আল্লাহ। যেখানেই যাই সেখানেই মাফিয়া গার্ল আর মাফিয়া গার্ল, পুরো ডিসগাস্টিং। বাঙালি কিছু একটা পেলেই ভার্চুয়াল জগতে তোলপাড় শুরু করে দেয়, বিশেষ করে ফেসবুকে। বিরক্ত নিয়ে ফেসবুক থেকে বের হয়ে আসলাম। তারপর ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলায় উঠে কলেজে চলে গেলাম, কিন্তু আমি আমার খোঁজ চালু করে দিয়েছি। মাফিয়া গার্লের খোঁজ করতে করতে 2-1 দিন কেটে গেল। অনেক চেষ্টা চালিয়েছি মাফিয়া গার্লের খোঁজ বের করার, কিন্তু কোনো রকমই খোঁজ বের করতে পারলাম না। কিন্তু আমি হাল ছাড়ব না। তবে একটা কথা, আমি যদি পাওয়ার খাটাই তাহলে ঘন্টাখানেকের মধ্যে মাফিয়া গার্লের খোঁজ পেয়ে যাব আমি, কারণ আমার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। আমি সেই খতরনাক খিলাড়ি যে কিনা অনেক বড় বড় মাপের মানুষের হাল খারাপ করে দিয়েছি। আমি সেই আগুন। আমি একবার হাতের ইশারা করলেই মাফিয়া গার্লকে আমার সামনে নিয়ে চলে আসবে আমার ছেলে পেলে। কিন্তু আমি চাই না পাওয়ার খাটাতে, আমি চাই নিজের বলে ওকে বের করব। আর তাছাড়া পাওয়ার খাটাতে গেলে আমার অতীত সামনে চলে আসবে, কিন্তু আমি চাই না আমার অতীত সামনে আসুক। তাই চুপিসারে খোঁজ চালাতে থাকলাম। এভাবে আরও কয়েকটা দিন কেটে গেল। আমি মাফিয়া গার্লের খোঁজ চালু রাখলাম, এখনও তাকে বের করতে পারিনি। তবে হঠাৎ একদিন আরেকটা ভয়ঙ্কর ঘটনা সামনে এলো। মাফিয়া গার্ল সেই এসপিকে মেরে ফেলেছে। শুধু তাই নয়, রাফিদের থেকেও বীভৎসভাবে মেরেছে তাকে। এসপিকে মেরে তার যৌনাঙ্গ কেটে মুখের সাথে সেলাই করে দিয়ে কারেন্টের খাম্বায় লটকে রেখেছে। সাথে গলার মধ্যে একটা নেম প্লেট ঝুলিয়ে দিয়েছে, যাতে লেখা আছে, আমি এসপি এনামুল। দুর্নীতির জন্য আজ আমার এমন ভয়াবহ মৃত্যু হয়েছে। এবার তো আরও আতঙ্ক ছড়িয়ে গেল। আগেরবার রাফিদ, এবার প্রশাসনিক কর্মকর্তা। এমন কর্মকাণ্ড করে মাফিয়া গার্ল এবার আরও ভাইরাল হয়ে গেল দেশে। এদিকে আমার মাথায় তো বাজ পড়েছের মতো অবস্থা। না, এবার আর চুপ থাকবো না। মাফিয়া গার্লকে এবার টেনে হেঁচড়ে বের করেই আনবো আড়াল থেকে আমি। এসব নিয়ে ভাবছিলাম, তখনই শামীমের ফোন। কিরে, তুই কই রে? চৌরাস্তার মোড়। কেন? রামিসা তোর খোঁজ করছে, তাড়াতাড়ি কলে আয়। হঠাৎ রামিসা আমার খোঁজ করলো কেন? তা আমি জানবো কি করে? তুই কলেজে এসে ওর থেকে জেনে নে সে কেন তোর খোঁজ করছে। ওকে, আমি আসছি। ফোন রেখে দিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আজ 2 দিন কলেজে যাওয়া হচ্ছে না, কারণ শরীর একটু অসুস্থ। তার থেকে বড় কথা, মাফিয়া গার্লের খোঁজ করছি আমি। কিন্তু এখন শামীম ফোন দিয়ে যেতে বলল, তাড়াতাড়ি কলেজে চলে গেলাম। কিরে, রামিসা কই? ওই যে ওই দিকটাতে বসে আছে। আচ্ছা, আমি দেখে আসছি কেন ডেকেছে সে। শামীমকে রেখে রামিসার কাছে চলে গেলাম। এই যে, কেন খোঁজ করেছো আমায়? কেন, আপনি জানেন না?
আমি জানবো কি করে যে তুমি আমার কেন খোঁজ করেছো? আমাকে একটা অ্যাসাইনমেন্ট দেখিয়ে দিতে বলেছিলেন, যে মনে নেই? সেটা আমি করে এনেছি বাসা থেকে। ও মাই গড রামিসা, সরি। আমি আসলে সত্যিই ভুলে গিয়েছিলাম জিনিসটা। পাঠকটা হয়তো ভাবছেন যে তাকে আমি কখন অ্যাসাইনমেন্ট দেখিয়ে দিতে বলেছি আর তার সাথে আবার কথা হলো কি করে। আসলে হলো যে সে আমায় যখন বলেছে পড়াশোনার বিষয় নিয়ে চাইলে বন্ধুত্ব করতে পারে সে, তারপর তার সাথে আমি সেই রকম বন্ধুত্ব করি, কারণ কোনো কিছু হতে হলে তার সাথে আগে মিশতে হবে আমাকে। তাই আমি পড়াশোনার বাহানা দিয়ে তার সাথে মিশেছি। অনেক কষ্ট হয়েছে তার সাথে মিশতে। শুরুতে তো রাজি হয়নি, পরে পড়াশোনার বুঝিয়ে নেওয়ার বাহানা করে মিশেছি। এই যে, কি হলো, চুপ হয়ে গেলেন যে? আরে না, তেমন কিছু না। আচ্ছা, নেন খাতাটা, এটার মধ্যে আমি করে দিয়েছি। অনেক অনেক ধন্যবাদ রামিসা। তারপর রামিসার হাত থেকে খাতাটা নিলাম, কিন্তু হঠাৎ চোখ গেল তার হাতের আঙ্গুলের দিকে। আঙ্গুলের পাশে একটা সামান্য করে কালো দাগ, যেই দাগটা আমার মোটামুটি পরিচিত। কার হাতে যেন দেখেছি আমি এমন কালো দাগ। দেমাগে প্রেশার দিলাম। তখনই মনে পড়ল মাফিয়া গার্ল যখন লাইভে এসেছিল তখন তার হাতেও এমন একটা কালো দাগ ছিল। যদিও তার চেহারা কালো কাপড়ে ঢাকা ছিল, কিন্তু আঙুলের পাশের কালো দাগটা স্পষ্ট দেখা গিয়েছিল। মাথা পুরো চক্কর দিয়ে উঠল জিনিসটা ভাবতেই। তার মানে কি এই রামিসাই সেই মাফিয়া গার্ল? ভিতরে ভিতরে কৌতূহল কাজ করছে একটা। না, কৌতূহল আর পুষে রাখবো না, সোজা রামিসাকে জিজ্ঞেস করলাম, রামিসা তোমার হাতে ওটা কিসের দাগ? রামিসা আমার কথা শুনে থতমত খেয়ে যায়। কোথায়? কিসের দাগ? হাতের আঙুলের পাশে একটা কালো দাগ দেখলাম, আমি সেটার কথা বলছি। আমার কথা শুনে রামিসা কেমন যেন ঘাবড়ে গেল। না না, ওটা কিছু না, এমনিতেই চোট লেগেছিল ছোট থাকতে আমার, তখন এই আঙুলের পাশে কালো স্পটটা পড়েছে। ও, কিন্তু দাগটা না আমার বেশ পরিচিত। আরে কি বলছেন এইসব? হ্যাঁ, আমার হাতের স্পট আপনার পরিচিত হবে কি করে? আপনার কি মাথা গেছে নাকি? হ্যাঁ? না, মাথা যায়নি। আচ্ছা থাক, বাদ দাও এখন এসব কথা। এখন ওঠা যাক, কারণ অ্যাসাইনমেন্ট করে দিয়েছো, সেটা বাসায় গিয়ে খাতায় ওঠাতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আরো কিছু সময় এখানেই বসে পড়ব। আচ্ছা। তারপর সেখান থেকে চলে এলাম, কিন্তু মনের ভিতরে কেমন যেন একটা খটকা লাগছে। মাফিয়া গার্লের হাতে যেমন কালো দাগ, ঠিক তেমন কালো দাগ রামিসার হাতে। এটা কি করে সম্ভব? আর তাছাড়া রামিসার সাথে কথা বলার সময় লক্ষ্য করেছি সে কেমন যেন ঘাবড়েছিল। সে যদি সত্যিই মাফিয়া গার্ল না হয় তাহলে ঘাবড়েছিল কেন? দূর, মাথায় কিছুই কাজ করছে না। না, এসব নিয়ে আর ভাবতে পারছি না। এবার আড়াল থেকে মাফিয়া গার্লের তালাশ করব। এসব নিয়ে ভাবতে ভাবতে হাঁটছিলাম, তখনই শামীম ডাক দিল। সে আমার জন্য গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। কিরে, কেন ডেকেছে রামিসা তোকে? আরে, অ্যাসাইনমেন্ট করার কাজে সাহায্য চেয়েছিলাম। সেটা বাসা থেকে বের করে এনেছে আমার জন্য, সেটাই দিতে ডেকেছিল। ও ভালো, কিন্তু আকাশ, আমার না একটা জিনিসে খটকা লাগে। মেয়েটা কেমন যেন অদ্ভুত, কেমন সারাদিন পড়ালেখা নিয়ে ডুবে থাকে, কারোর সাথে তেমন মেশে না, সবসময় একা একা থাকে। কিন্তু এটার রিজন কি? এটার পিছনে হয়তো বড় কোনো রহস্য লুকিয়েছে। কারণ দেখ, যারা সবসময় চুপচাপ থাকে তারাই কিন্তু পরবর্তীতে গিয়ে ক্রিমিনাল বের হয়। হ্যাঁ, আমারও খটকা লাগে জিনিসটা নিয়ে, তবে আমরা পজিটিভভাবে নিলেই পারি। হয়তোবা সে জীবনে অনেক বড় ধাক্কা খেয়েছে, তাই এমন নিশ্চুপ হয়ে গেছে। হ্যাঁ, হতেই পারে। আচ্ছা স্যার, এখন এসব কথা, চল বাসার দিকে রওনা দেই। ওকে চলো। শামীমের সাথে কথা বলে বাসায় চলে গেলাম। সে তার বাসায় গিয়েছে আর আমি আমার বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। হোটেলের বয়সে খাবার রেখে দিয়ে চলে গেছে। খেয়ে দিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। ফোনটা হাতে নিয়ে ডাটা অন করলাম। ফেসবুকিং করব একটু, কিন্তু অবাক কাণ্ডটা তখনই ঘটলো যখন আমি ফেসবুক অ্যাপসটাতে প্রবেশ করলাম। আমার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ কন্ট্রোলে নিয়ে নিয়েছে। তবে আমি ফেসবুকে প্রবেশ করলাম ইজিলিভাবে। আমার অ্যাকাউন্ট অন্য কারো কন্ট্রোলে
সেটা শিওর হলাম মেসেঞ্জার দেখে। আমার নিজের ইনবক্সে অটোমেটিক মেসেজ আসছে। কি রে, অনেক উড়াউড়ি করছিস মনে হয়। মানে বুঝলাম না আপনি কে, আর আমার আইডি কেন হ্যাক করেছেন? আমি কে সেটা আমার কথা শুনেই বুঝে যাবি। আর আইডি হ্যাক করেছি তোর 12টা বাজাতে। মানে আমি আপনার কি ক্ষতি করেছি যে আপনি আমার 12টা বাজাতে আমার আইডি হ্যাক করেছেন? তুই আমার পিছু কেন লেগেছিস? কি মনে করিস তুই নিজেকে? হ্যাঁ, মাফিয়া গার্লকে খুঁজে বের করে ফেলবি? এতই সহজ সব কিছু? কথা শুনে বুঝতে বাকি নাই যে মাফিয়া গার্ল আমার অ্যাকাউন্ট হ্যাক করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। তাড়াতাড়ি সেটিংসে চলে গেলাম। সেখানে গিয়ে ইনফরমেশন চেক করে দেখি আমার সমস্ত কিছু মাফিয়া গার্ল পরিবর্তন করে ফেলেছে। নাম্বার, জিমেল সব কিছু পরিবর্তন করে নিজের মেইল বসিয়ে দিয়েছে। আরে সেটিংয়ে গিয়ে কোনো লাভ নেই, সব কিছু আমার আয়ত্তে। তোর অ্যাকাউন্ট পুরোপুরিভাবে হ্যাক করে নিয়েছি আমি। তাহলে আমি আইডিতে প্রবেশ করলাম কি করে? আমি চেয়েছি তাই তুই প্রবেশ করতে পেরেছিস, কারণ আমি সব কিছু পরিবর্তন করলেও সি অল লগ আউট মারিনি, তাই তুই প্রবেশ করতে পেরেছিস। মারেননি কেন? কারণ আমি চেয়েছিলাম তোর সাথে কথা বলবো, তাই তোর আইডি আয়ত্তে নিয়ে তোর নিজের ইনবক্সে তোর সাথে কথা বলছি। এত উড়া ভালো না। মাথায় রাখবেন, যেই পাখির ডানা বেশি বড় হয়ে যায় সেই পাখির উঠতে সমস্যা হয়। উঠছিস তো তুই নিজে। তুই আমার খোঁজ করতে উঠে পড়ে কেন লেগেছিস? কি মরার শখ গজিয়েছে? অসাধারণ জোকস। হাসি আসলো আপনার কথা শুনে। হাসি বের করে দিব, টেনশন নিস না। মরার জন্য এত উতাল পাতাল হচ্ছিস তো, সেই শখ আমি পূরণ করে দিব। সবে মাত্র অ্যাকাউন্ট হ্যাক করেছি, আর একটু ধৈর্য ধর, তারপর তুই নিজেই হ্যাক হয়ে যাবি। এই জোকসটা আরও সেরা ছিল, তবে আমার একটু হাসি আসেনি এবার, কারণ এমন আবাল ছাবাল আমি গুনি না। আর আপনি যত বড় মাফিয়া হন না কেন, সেসব আমার দেখার বিষয় না। সো আমার ভয় দেখাতে আসিয়েন না। আপনার মতন অনেক বড় বড় খিলাড়ি দেখেছি আমি। সো ফাউ ফাউ পাগলামো না করে নিজের মতো থাকেন, না হয় নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। তুই মনে হয় আমার সম্পর্কে ভালো করে না জেনে কথা বলছিস। আপনার সম্পর্কে না জেনে কথা বলছি না, বরং আপনি আমার সম্পর্কে না জেনে কথা বলছেন। শুনেন, কারোর সাথে পাঙ্গা নেওয়ার আগে দেখে শুনে নিবেন, না হয় পরে দেখা যাবে বিপরীত পক্ষ বাপ লেভেলের মানুষ। সো বুঝে শুনে পাঙ্গা নেন। বাপ না চিনে পাঙ্গা নিতে আসবেন তো সোজা বাঁশ মারা খাবেন। হারামির বাচ্চা, তুই সত্যি মরবি। মাফিয়া গার্লের সাথে বেয়াদবি করার ফল তুই পাবি। তোর প্রথম সাজাস্বরূপ আইডিটা আর চিরতরে পাবি না, বাকি তোকে আমি পরে সাইজ করব। এতটা সময় ভালো করে কথা বলেছি, কিন্তু এখন আর না। তুইও শুনে রাখ, বাপ না চিলে আবলাবি করার কারণে কিক দিয়ে সোজা দুনিয়া ছাড়া করব তোকে। আর কি বললি তুই? আমার ফেসবুক অ্যাকাউন্ট আমি আর পাবো না? তাহলে চ্যালেঞ্জ দিয়ে বললাম, 10 মিনিটে তোর থেকে ফেসবুক অ্যাকাউন্ট আমি আমার কন্ট্রোলে নিব। দেখি পারলে আমায় আটকে দেখা। রেগে মেগে মোবাইলটা ছুঁড়ে মারলাম। তারপর বিছানা ছেড়ে উঠে গিয়ে টেবিলের উপরে থাকা ল্যাপটপটা ওপেন করে অটো কোডিং দিয়ে ফেসবুকটা ফিরিয়ে আনলাম। এটা করতে পুরোপুরি 10 মিনিটও লাগেনি। আবার মাফিয়া গেল আমার সাথে টক্কর দিতে আসে। তারপর ফেসবুকটাকে সিকিউরিটি করে বের হয়ে আসলাম। কোনো দিন যদি মাফিয়া গার্লকে সামনে পাই, গাল দুটো লাল করে দিব সোজা। অ্যাকাউন্ট সিকিউরিটি করে আবারও শুয়ে পড়লাম। এবারে শোয়াতে কখন যে ঘুমিয়ে গেছি তা বলতে পারবো না। বিকেলবেলায় শামীম ফোন দিয়ে ঘুম ভাঙায়। আকাশ, চল আজ কোথাও থেকে গিয়ে ঘুরে আসি। বেটা ঘুম থেকে তুলে বলছিস ঘুরতে যেতে? কত আরামের ঘুমটাই না ঘুমিয়েছিলাম। এই রাখ তোর ঘুম, 10 মিনিটের মধ্যে তামান্না আবাসিকের সামনে আসবে। শালা গরু, ঘুমটাই মাটি করে দিয়েছিস পুরো। ওকে দাঁড়া আসছি। তারপর ফোন রেখে দিয়ে গায়ে শার্ট লাগিয়ে নিলাম। তারপর জায়গা মতন চলে গেলাম। সেখানে গিয়ে দেখি শামীম আগে থেকেই হাজির। বাহ, মহারাজ এসেছেন। দূর বেটা, শান্তির ঘুমটা শেষ করলি আমার। হ্যাঁ, তোমার শান্তির ঘুম এই খালি নষ্ট করে মানুষ। বেলা বাজে কয়টা আর তুমি পড়ে পড়ে ঘুমাও। গরু, দামড়া পাঠা, বউ জুটবে না তোর। ওকে, না জুটলে নাই, চল এখন ঘুরে আসি। ওকে চল। তারপর দুজন মিলে ঘুরতে চলে গেলাম। অনেক রাত পর্যন্ত দুজনে মিলে ঘোরাঘুরি করেছি। রেস্টুরেন্টেও খেয়েছি। সমস্ত বিল শামীম দিয়েছে। রাত বাজে 10টা। ঘোরাঘুরি শেষ করে দুজনের বাসায় চলে গেলাম। বাসায় এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। শরীর অনেক ক্লান্ত, তাই শুতেই ঘুমিয়ে গেছি।
সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দেখি গেটের মধ্যে রামিসা দাঁড়িয়ে আছে। সে আমাকে দেখতে পেয়ে, যাক, ভালোই হয়েছে। চলেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। বাহ, আজ সূর্য কোন দিকে উঠেছে। আচ্ছা চলো, দুজনে একপাশে চলে গেলাম। হ্যাঁ, এবার বলো। আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। রামিসার কথা শুনে সত্যি মনে হচ্ছে সূর্য আজ উল্টো দিশা ধরে উঠেছে। এই কি হয়েছে বলো তো? তুমি আজ নিজে থেকে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছো, কারণ কি? তুমি তো পড়ার বিষয় ছাড়া কোনো কিছু নিয়ে কথা বলতে বারণ করেছো। দেখুন, আসলে আমার জীবনে অনেক বড় একটা ধাক্কা খেয়েছি আমি, তাই কাউকে আর বিশ্বাস করতে পারি না আমি। অনেক ভয় হয় আমার, কিন্তু আপনাকে আমার অনেক বিশ্বাস হয়, তাই আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। কি নিয়ে ধাক্কা খেয়েছো? তা না হয় পরে কোনো একদিন বলবো নে। এখন কি বন্ধুত্ব করবেন আমার সাথে? আচ্ছা। আচ্ছা মানে কি ধরে নিব আমি বন্ধুত্ব করেছেন? হ্যাঁ, কিন্তু তাহলে তুমি আমায় আপনি বলতে পারবে না, তুমি করে বলতে হবে। ওকে, আপনি বলবো না, তুমি করেই বলতে হবে। রামিসার সাথে বন্ধুত্ব হয়ে কী যে খুশি লাগছে তা বলে বোঝাতে পারবো না, কারণ ভালোবাসার প্রথম ধাপ বন্ধুত্ব। রামিসার সাথে আমার সেটাই হয়েছে। এর মাঝে কয়েকটা দিন কেটে গেছে। ধীরে ধীরে দুজনের বন্ধুত্ব আরও গভীর হয়ে গেল। দুজন দুজনের অনেকটা ক্লোজে চলে এসেছি। সে আমার সাথে বন্ধুর মতোই আচরণ করে, কিন্তু আমার আচরণে তাকে যে আমি ভালোবাসি সেটা তাকে বোঝানোর ট্রাই করি। তবে সব কিছুর ভিড়ে মাফিয়া গেল আমার মন থেকে সরেনি। তাকে এখনও খোঁজ করে বেড়াচ্ছি আমি, কিন্তু কোনো খোঁজই পাইনি তার। তবে রামিসাকে আমার কিছুটা সন্দেহ হয়, কারণ তার হাতের কালো দাগটা মাফিয়া গার্লের সাথে মিলে। কিন্তু তাকে কখনো আমি কিছু জিজ্ঞেস করিনি, কারণ সে যদি না হয় পরে আরেক বিপাকে পড়তে হবে আমাকে। তবে যেদিন সত্যি মাফিয়া গার্লের খোঁজ পাবো সেদিন তাকে ধরবো। সেটা যদি রামিসাও হয় তাহলেও তাকে ধরবো। এভাবেই দিন কাটতে থাকে। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার জন্য ফ্রেশ হচ্ছি। ব্রাশ হাতে নিয়ে ওয়াশরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেলাম ঢেলাম করে দাঁত ব্রাশ করছিলাম। হঠাৎই ওয়াশরুমের আয়নায় কিছু একটা চোখে পড়ল। ভালো করে লক্ষ্য করে দেখলাম আমার পিছনে বরাবর মাস্ক পরে কেউ একজন দাঁড়িয়ে আছে। মাস্ক আর চেহারার আকৃতি দেখে বুঝতে বাকি রইল না আমার যে আমার পিছনে মাফিয়া গার্ল দাঁড়িয়ে আছে। আজ মাফিয়া গার্লের শেষ দিন। কেয়ামত ঘটিয়ে দিব আজ মাফিয়া গার্লের। সাথে সাথে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালাম, কিন্তু অবাক করা বিষয়, পিছনে কাউকেই দেখতে পেলাম না। মিনিটের মধ্যেই মাফিয়া গার্ল যেন কোথায় হাওয়া হয়ে গেল। কিরে, গেল কোথায় সে? সারা ওয়াশরুম চোখ বুলিয়ে দেখতে লাগলাম, কিন্তু কোথাও মাফিয়া গার্লকে দেখতে পেলাম না। মিনিটের মধ্যে কোথায় উধাও হয়ে গেল মাফিয়া গার্ল? মাথায় তো কিছু খেলছে না। চার দেওয়ালের মাঝ থেকে হাওয়া কি করে হয়ে গেল সে? মাফিয়া গার্ল কি সত্যি এখানে এসেছিল, না আমি চোখে ধাঁধা খেয়েছি? নিজেকে চিমটি কেটে দেখলাম, না, সত্যিই তো এখানে কেউ নাই। তার মানে আমি ধাঁধা খেয়েছি। উফ আল্লাহ, এই মাফিয়া গার্লকে যে আমি কি করব তা আমি নিজেও জানি না। খালি সময়ের অপেক্ষায় আছি। সময়টা হোক একবার, তারপর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হয়ে এলাম ওয়াশরুম থেকে। তারপর নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। কলেজে পৌঁছে রামিসার সাথে ক্লাসে চলে গেলাম। শামীম আজ কেন জানি কলেজে আসেনি। আমি আর রামিসা ক্লাস শেষ করে আড্ডা দিতে বসলাম একটা নির্জন জায়গায়। আচ্ছা আকাশ, তোমায় একটা কথা বলি আমি। হ্যাঁ বলো। আচ্ছা, কোনোদিন যদি আমার সম্পর্কে এমন কোনো কিছু শোনো তুমি, সেটা তুমি কোনোদিন এই আমার থেকে এক্সপেক্টই করো নাই? মানে কি বুঝলাম না। আরে তেমন কিছু না, এমনি বলো যে তখন তোমার রিয়াকশন কেমন হবে? অবাক করা কোনো কিছু শুনলে তো অবাকই হব, কিন্তু কি শুনবো সেটা তো বলো। আরে বললাম তো তেমন কিছু না, এমনি মনে হলো কথাটা মনের মধ্যে, তাই জিজ্ঞেস করলাম। রামিসা, তোমায় একটা কথা বলি, প্লিজ আমার থেকে কখনো কোনো কথা লুকিও না তুমি, কারণ তুমি জানো না যে তোমার জন্য আমার মনে কতটুকু জায়গা রয়েছে। না, লুকাবো না কোনো কথা। আচ্ছা রামিসা, আরেকটা কথা, আমি চাই তুমি আমার সাথে সারা জীবন থাকো। সারা জীবন কি করে থাকবো? আজ না হয় একই সাথে পড়ে দেখে এতটা মিল মহাব্বত, কিন্তু একদিন না একদিন তো ছেড়ে যেতেই হবে। রামিসার কথা শুনে কলিজাটা মোচড় মেরে উঠল। আমি যেন কথাটা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। না, যত যাই হোক,
রামিসা আমায় ছেড়ে যেতে পারে না। আমি আমার জীবনের বিনিময়ে হলেও তাকে আটকে রাখবো আমার কাছে। খপ করে রামিসার হাত চেপে ধরলাম। এই আকাশ, কি করছো কি? রামিসা না, তুমি আমায় ছেড়ে কখনো কোথাও যাবে না। আমি তোমায় কোথাও যেতে দিব না। যেদিন তোমায় প্রথম দেখি সেদিনই ভালোবেসে ফেলি তোমায়। প্লিজ তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। এই আকাশ, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? কি সব আবল তাবল বকতেছো? না, আমার মাথা খারাপ হয়নি। রামিসা, আই লাভ ইউ। আমি তোমায় সত্যি অনেক বেশি ভালোবাসি। আকাশ, তোমার সত্যি মাথা খারাপ হয়ে গেছে। তুমি আমার ব্যাপারে কোনো কিছুই জানো না, না জেনে পাগলামি করছো। যখন সবটা জানবে তখন তুমি আমার চেহারাও দেখতে চাইবে না। না, আমি এত কিছু শুনতে চাই না। আমি শুধুমাত্র তোমাকে চাই। আর কিছু দেখার সময় নেই আমার। আকাশ, আমায় তুমি ক্ষমা করো। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তবে হ্যাঁ, তোমার ব্যাপারে নিয়ে ভেবে দেখব। যদি মন থেকে কোনো সাড়া পাই তাহলে হ্যাঁ করব তোমাকে। কিন্তু আমার মনে হয় না যে আমার মন হ্যাঁ করবে, কারণ আমার জীবনের অনেক বড় একটা মাগছাদ আছে। আমার ফোকাস শুধু সেটাই নিয়ে। এর মধ্যে নতুন করে প্রেম ভালোবাসা জন্ম নিবে না কখনো। রামিসা কি সব মাকসাদের কথা বলছে? কিন্তু আমার তো তাকে চাই, শুধুই তাকে চাই। না, আমি রামিসাকে নিজের করেই ছাড়ব, সেটা যে কোনো কিছুর বিনিময়ে হোক। দরকার হয় আমার পুরনো রূপ ধারণ করব, তাও আমি রামিসাকে নিজের করে ছাড়ব। রামিসা, তোমার যত সময় লাগে তুমি নাও, তাও প্লিজ আমার তোমাকে চাই। আকাশ, আমি বললাম তো আমি ভেবে দেখব। প্লিজ এমন পাগলামি করো না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ চলো, এবার ওঠা যাক। অনেকটা সময় হয়েছে, বাসায় যাওয়া দরকার। হ্যাঁ চলো। তারপর রামিসাকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নিত্যদিনের রুটিন ফলো করলাম। শুয়ে শুয়ে কিছুটা সময় ফেসবুকিং করব, তারপর ঘুমিয়ে পড়ব। আজকেও একটা অবাক করা কাণ্ড ঘটল ফেসবুকে ঢোকার সাথে সাথে। আজকেও মাফিয়া গার্ল আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছে, কিন্তু করতে পারিনি, কারণ আমি টাইট সিকিউরিটি করে রেখেছি। কারোর বাপের সাধ্য নাই যে আমার অ্যাকাউন্ট হ্যাক করবে এখন। তৎক্ষণাৎ একটা মেইল আসলো মাফিয়া গার্ল নামক একটা ব্ল্যাঙ্ক জিমেইল থেকে। নিজেকে অনেক বড় কিছু ভাবিস তুই। আমিও দেখব তুই কতদিন নিজেকে গুটিয়ে রাখতে পারিস। মেইলটা দেখে চরম লেভেলের মেজাজ খারাপ হয়ে গেল। ইচ্ছে করছে মাফিয়া গার্লকে ধরে এনে কানের নিচে কয়েকটা লাগিয়ে দেই, কিন্তু তাকে পাবো কোথায়? তার কোনো ইনফরমেশনই তো আমার কাছে নেই। এদিকে রাগের মাত্রা আরও দ্বিগুণ হয়ে গেল। দাঁড়া, আজ তোর 12টা বাজাচ্ছি। এমন গালি দিব তোকে, তুই নিজে এসে আমার কাছে ধরা দিবি। মাফিয়া গার্লের সেই জিমেইলটাতে ক্লিক করলাম। জিমেইলটাতে ক্লিক করতেই সেটা উধাও হয়ে গেল। এরর দেখাচ্ছে জিমেইলটাতে ক্লিক করার পর। আমার বুঝতে বাকি নেই যে সে আমায় ব্ল্যাঙ্ক জিমেইল থেকে মেইল করেছে, যেটা মিনিট কয়েকের মধ্যে এরর হয়ে যায়। এটা দেখে আরও রাগ উঠে গেল। এবার আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না। সাথে সাথে নিলয়কে ফোন দিলাম। হ্যাঁ ভাই বলেন। কাল সকালের আগে মাফিয়া গার্লের ডিটেলস এনে দিবি আমায়। ভাই এই কাজটা আমার দ্বারা হবে কি না জানি না, তবে আমি আমার সবটা দিয়ে ট্রাই করব। আমি পারিসনি এই শব্দটা শুনতে চাই না। আমার মাফিয়া গার্লের ডিটেলস চাই। ওর রক্ত চুষবো আমি। তারপর ফোন রেখে দিলাম। মাফিয়া গার্ল এবার পালিয়ে যাবি কোথায় সেটা আমিও দেখব। তারপর সারা শরীর ভরা রাগ নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাকুর দোকানে চলে এলাম। কাকুর দোকানে বসে চা খাচ্ছি, তখনই পাশের কয়েকজন মানুষ বসে আলোচনা করছিল। আজ মাফিয়াগাল নাকি আবারও লাইফে এসেছিল। লাইফে এসে শহরের নামকরা পলিটিশিয়ান ওবায়দুলকে নেক্সট টার্গেট বলে ঘোষণা করেছে। শুধু তাই নয়, আরও নাকি সে আগুনকে একটা মেসেজ দিয়েছে। আগুন যদি অতি শীঘ্রই তার সাথে যোগাযোগ না করে তাহলে সে শহরের সব কয়টা দুর্নীতিবাজকে একে একে মেরে ফেলবে। লোকগুলোর মুখে এসব শুনে মাথায় তো পুরো বাজ পড়েছে মতন অবস্থা। মাফিয়া গার্ল লাইভে এসে এত কিছু বলে গেল, অথচ আমি ঘুমিয়ে পুরো দুনিয়াদারি লাটে উঠিয়ে দিয়েছি। না, এবার তো কোনো হেস্তনেস্ত করতে হবে, কারণ আমার জানা মতে ওবায়দুল তো কোনো খারাপ পলিটিশিয়ান না। তাকে কেন টার্গেট বানিয়েছে সে? আগে যাদের মেরেছে তারা না হয় খারাপ ছিল,
কিন্তু ওবায়দুল তো তাদের মতন না। এসব নিয়ে ভাবছিলাম, তখনই একটা পরিচিত নাম্বার থেকে ফোন এলো। বাবা কেমন আছিস? হ্যাঁ মা, ভালো। তুমি কেমন আছো? তোকে ছাড়া কি করে ভালো থাকি বল? সেই কবে বাড়ি ছেড়েছিস? আজ কতদিন হলো তোকে দেখি না। মা, তোমার ছেলে মানুষ হওয়ার জন্য খারাপ মাহল ছেড়েছে, তাতে কষ্ট পাওয়ার কি আছে? তোমাদের তো আরও খুশি থাকার কথা। সে যাই হোক না কেন, কিন্তু কোনো মা তার সন্তানকে এতদিন না দেখে ভালো থাকতে পারে? মা প্লিজ মন খারাপ করিও না, আমি খুব তাড়াতাড়ি বাড়িতে আসব। বাবা খুব তাড়াতাড়ি না, কালকেই তুই বাড়িতে আয়। মা, কাল কি করে আসবো বলো? আমার ক্লাস চলছে তো। সেসব আমি জানি না, তুই কাল বাড়িতে আসবি। আম্মু প্লিজ এমন পাগলামো করে না। আমি বললাম তো আমি কয়েকদিনের মধ্যেই বাড়ি আসব। তখন তুমি তোমার ছেলেকে মন ভরে দেখে নিও। আচ্ছা ঠিক আছে যা, কিন্তু খুব তাড়াতাড়ি আসবি বলে দিলাম কিন্তু। হ্যাঁ মা, খুব তাড়াতাড়ি আসব। এবার রাখি কেমন? আচ্ছা। এবার রাখি কেমন? আম্মুর সাথে কথা বলে ফোন রেখে দিলাম। আজ কতদিন পর মায়ের সাথে কথা বললাম। আল্লাহ ভালো জানে সেই কবে বাড়ি ছেড়ে এসেছি, এখন অবধি বাড়ি যাইনি। মা আমায় দেখার জন্য কেমন উথাল পাতাল হয়ে আছে। না, কিছুদিনের মধ্যে একবার বাড়ি যাব আমি। কিন্তু আমি যেই কারণে বাড়ি ছেড়ে এসেছি সেটা এখনো হয়নি। বাসার লোক সবাই জানে আমি নিজের জীবন গোছানোর জন্য বাড়ি ছেড়েছি, কিন্তু এর পিছনেও যে একটা রহস্য লুকিয়ে আছে সেটা কেউ জানে না। তবে হ্যাঁ, আমি সাকসেস হয়েই ছাড়ব। তারপর নিজের বাসায় চলে এলাম। বাসায় এসে কিছুটা সময় বই নিয়ে ঘাটাঘাটি করে উঠে পড়লাম। কোনো কিছুতেই যেন মন বসছে না, কারণ কখন সকাল হবে আর কখন নিলয় আমাকে মাফিয়া গার্লের ডিটেলসটা দিবে সে চিন্তাই খালি মাথায় ঘুরঘুর করছিল। যাক, কোনো রকমে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। রাতে সকাল হলেও মাফিয়া গার্লকে সেটা আমি জেনে যাব। সকালবেলায় ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিলাম। ফোন হাতে নিয়ে দেখলাম নিলয় আমায় কয়েকটা ছবি মেইল করেছে। তাড়াতাড়ি মেইল ওপেন করলাম। মেইল করা ছবিতে ক্লিক করতেই যা দেখলাম তাতে তো পুরো দুনিয়াদারি চক্কর খেতে লাগলো আমার। কারণ ছবির মানুষটা আমার খুব পরিচিত, যেই মুখটার মুখোমুখি কয়েক হাজারবার হয়েছি আমি নিজের চোখকেই বিশ্বাস করাতে পারছি না যে এই মেয়েই সেই মাফিয়া গার্ল যাকে আমি চোখের সামনে কয়েক হাজারবার দেখেছি, যার সাথে আমার চরম লেভেলের উঠা বসা। মেইল করা ছবিতে ক্লিক করতে যা দেখলাম তাতে তো পুরো দুনিয়াদারি চক্কর খেতে লাগলো আমার। কারণ ছবির মানুষটা আমার খুব পরিচিত, যেই মুখটার মুখোমুখি কয়েক হাজারবার হয়েছি আমি নিজের চোখকেই বিশ্বাস করাতে পারছি না যে এই মেয়েই সেই মাফিয়া গার্ল যাকে আমি চোখের সামনে কয়েক হাজারবার দেখেছি, যার সাথে আমার চরম লেভেলের ওঠা বসা। সাথে সাথে নিলয়কে ফোন লাগালাম। নিলয়, তুই শিওর তো যে এই মেয়েই মাফিয়া গার্ল? ভাই আজ পর্যন্ত আমার দেওয়া কোনো তথ্য কোনো দিন ভুল হয়েছে? না, হয়নি। কিন্তু এটা কি করে সম্ভব নিলয়? ঈশিতা কি করে এমনটা করতে পারে? ঈশিতা তো আমার কলেজ ফ্রেন্ড ছিল, যার সাথে দীর্ঘ কয়েক বছর কাটিয়েছি আমি। কলেজ লাইফ পুরোটাই তার সাথে কেটেছে আমার। কিন্তু সে পরবর্তীতে এমন ভয়ঙ্কর রূপ নিল কেন? আমার তো নিজের চোখকেই বিশ্বাস করাতে অবাক লাগছে। না, হয়তো কোনো ভুল হচ্ছে নিলয় তোর। ভাই আমি 100% শিওর দিতে বলতে পারি এই মেয়ে মাফিয়া গার্ল, আর আমি পুরোপুরি শিওর হয়ে আপনাকে বলেছি। ঈশিতা এমন করতে পারে শুনে মাথাটা পুরো গোলক ধাঁধার মতন ঘুরপাক খাচ্ছে। ভাই আপনারা হয়তো বিশ্বাস হচ্ছে না, কারণ সে আপনার সাথে দীর্ঘ কয়েক বছর কাটিয়েছে, কিন্তু সত্যি এটাই যে সেই মাফিয়া গার্ল। ঠিক আছে, ঈশিতাই যদি মাফিয়া গার্ল হয় তাহলে তার 12টা বাজাচ্ছি আমি। ওর আরও কিছু তথ্য বল, কারণ তার সাথে আমার বছর দুয়েক আগে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কারণ তারা বাসা পরিবর্তন করে অন্য কোথায় শিফট হয়ে গিয়েছে। এরপর আর কখনো যোগাযোগ হয়নি। ভাই এরপর আর কোনো তথ্য আমি পাইনি, কারণ এই মেয়ে সব জায়গা থেকে তার ইনফরমেশান হাটিয়ে নিয়েছে। তার থেকেও ভয়ঙ্কর একটা কাণ্ড করেছে সে। কি করেছে? ভাই এই মেয়েটা প্লাস্টিক সার্জারি করে তার আগের চেহারা পরিবর্তন করে ফেলেছে। এই মেয়েকে এখন খুঁজে বের করা ইম্পসিবল আমার মতে। তবে আপনার দ্বারা হয়তো সেটা কষ্টের হবে না,
কিন্তু ভাই মেয়ের মাথা ভয়ঙ্কর চাকুর মতো চলাচল করে। গতকাল আপনি ফোন দেওয়ার পর আমি কম হলেও 50টার ওপর ছেলে লাগিয়েছি মাফিয়া গালের খোঁজ করে বের করার জন্য, কিন্তু অবশেষে সবাই খালি হাতে ফিরেছে। কিন্তু একজন খালি তার কিছু ছবি কালেক্ট করেছে। তবে বর্তমান সময়ে সে দেখতে কেমন তার কোনো ছিটে ফোঁটাও বা চিহ্ন খুঁজে পাইনি। আর হ্যাঁ ভাই, একটা কথা, মেয়ের নামের মতন তার কাজকর্মগুলো বেশ ভয়ঙ্কর। কারণ তার ইন্টারনেট ডাটাবেস আমি হ্যাক করে তথ্য বের করতে চেয়েছিলাম, কিন্তু কোনো মতেই সেটা পাবলিক হয় না। মেয়ে হ্যাকিংয়েও মাস্টার। নিলয়ের মুখ থেকে ঈশিতার এইরূপ কর্মকাণ্ডের কথা শুনে এবার আর জায়গায় স্থির থাকতে পারলাম না। নিলয় কি বলল ঈশিতা সম্পর্কে এগুলো? যেই মেয়ে কলেজ লাইফে থাকতে এতটা সাদাসিধা ছিল, তার মধ্যে কয়েক বছরের ব্যবধানে এতটা হিংস্রতা কি করে আসতে পারে? মাথায় তো কিছুই খেলছে না। আচ্ছা নিলয়, আমি ফোন রাখলাম, পরে কথা হবে তোর সাথে। আর শোন, মাফিয়া গার্লের খোঁজ চালু রাখিস। আচ্ছা ভাই। নিলয়ের সাথে কথা শেষ করে ঠাই সেই জায়গাটাতেই দাঁড়িয়ে আছি। আমার যেন নিজের কানকেই এখনও বিশ্বাস করাতে পারছি না যে ঈশিতাই বর্তমান জগতের সবচাইতে খাতারনাক মাফিয়া, যার ভয়ে বড় বড় নেতারা এখন আতঙ্কে আছে। আধ ঘন্টা নাগাদ একই জায়গায় দাঁড়িয়ে আছি। ঝাটকাটা মারাত্মক লেভেলের ছিল, তাই হয়তো এখনও ঘোর কেটে উঠতে পারিনি। অনেকটা সময় পর সেন্স ফিরে এলো। না, আমার এখন উতলা হলে চলবে না, আমাকে ঠান্ডা মাথায় কাজ নিতে হবে। এখন আগে নিজেকে শান্ত করি, পরে মাফিয়া গার্লকে নিয়ে ভাবা যাবে। ফ্রেশ হতে চলে গেলাম। একটু পর ফ্রেশ হয়ে বের হয়ে এসে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। আজও শামীম কলেজে আসেনি। হারামিটার কী যে হয়েছে কে জানে। মাফিয়া গার্লের টেনশনে শামীমকে আর ফোন দেওয়া হয়নি। এদিকে রামিসাকেও দেখছি না। দূর না আসলে না আসুক, একসাথে এত টেনশন মাথায় বই নিয়ে বেড়াতে পারবো না। আমি ক্লাসে চলে যাই। ক্লাসে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি রামিসা আগে থেকে ক্লাসে এসে বসে আছে। আমি গিয়ে তার পাশের সিটে বসে পড়লাম। আকাশ, কি হয়েছে? তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে? না, তেমন কিছু না। তেমন কিছু না বলে তো আর সব সমাধান হবে না। তোমার চেহারায় স্পষ্ট ফুটে উঠেছে যে তুমি কিছু একটা নিয়ে বেশ চিন্তিত। কি হয়েছে বলো আমায়? নাকি আমার বিষয়টা নিয়ে টেনশন করছো? আমি তো বললাম এই ভেবে দেখবো, তাও কিসের চিন্তা? হ্যাঁ, আরে না না রামিসা, সেসব কিছুই না। আমি এমনি বাসার ব্যাপারে নিয়ে কিছুটা ঝামেলায় আছি, তাছাড়া কিছুই না। আরে তুমি টেনশন করিও না, সব ঠিক হয়ে যাবে। রামিসার কথার আর কোনো উত্তর দিলাম না। চুপচাপ বসে আছি, কারণ কী বা বলবো তাকে। আমার টেনশন যে অন্য জায়গায়, সেটা তো তাকে আর বলা যাচ্ছে না, তাই চুপচাপ থাকাই ভালো। এমন সময় স্যার ক্লাসে আসলো। স্যার এসে ক্লাস করাতে শুরু করলো। সেদিকে ফোকাস করলাম। ক্লাস শেষ করে বাসার দিকে রওনা দিয়েছি। পিছন থেকে রামিসা ডাক দিল। এই আকাশ, আজ এত তাড়াহুড়োয় কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমার সাথে আজ কথা বলবে না বুঝি? আরে পাগল, সেসব কিছুই না, এমনি ভাবলাম বাসায় চলে যাই, তাই আর কি। বাহ, ভালোই তো। আমাকে ইগনোর করছো, সেটা তো বেশ ভালোই বুঝছি আমি। রামিসা, সত্যি সেসব কিছু না। তাহলে চলো ক্যান্টিনে বসে কফি খাবো। রামিসা আমায় জোর করে ক্যান্টিনে নিয়ে গেল। ক্যান্টিনে গিয়ে দুজনে বসে বসে কফি খাচ্ছি। সে আমায় নানান কথা বলে হাসানোর চেষ্টা করছে, কিন্তু আমার ভিতরে তো দুনিয়ার সমস্ত টেনশন বিরাজ করছে। আকাশ, তুমি যদি এমন গাল ফুলিয়ে বসে থাকো তো কিন্তু খুব খারাপ হবে। সত্যি, কিন্তু আমি আর তোমাকে নিয়ে ভাববো না। এই না না, আমি আর গাল ফুলিয়ে বসে থাকবো না। তারপর নিজের অনিচ্ছা সত্ত্বেও রামিসার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করলাম, আর সে আমাকে হাসানোর ট্রাই করছে। একটা সময় সত্যিই হেসে দিলাম। মেয়েটার আসলেই অসাধারণ গুণ আছে। এভাবে অনেকটা সময় বসে দুজনে মিলে কথা বললাম। ভিতরের সমস্ত টেনশন দূর হয়ে গিয়েছে রামিসার সাথে কথা বলে। মন একদম ফ্রেশ এখন। তারপর দুজনেই উঠে পড়লাম ক্যান্টিন থেকে। অনেকটা সময় তো বসলাম, এবার বাসায় যাওয়া দরকার। আচ্ছা, তাহলে কাল আবার দেখা হচ্ছে আমাদের। হ্যাঁ। রামিসার সাথে কথা শেষ করে বাসার দিকে রওনা হলাম।
অনেকটা শান্ত আছি এখন। না, এখন আর নিজেকে উত্তেজিত করা যাবে না। একদম শান্তভাবে কাজ করব এখন। তারপর বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে শান্ত মাথায় মাফিয়া গার্লের তালাশ করতে লাগলাম, কিন্তু ফলস্বরূপ কোনো কিছুই পেলাম না। বরাবরের মতোই 0 আসলো ফল। তাও নিজেকে সামলে রাখলাম। আমি খোঁজ চালিয়ে যাব মাফিয়া গার্লের। এভাবে কেটে গেল আরও কয়েকটা দিন। একদিন দুপুরবেলায় খেয়ে দিয়ে শুয়ে শুয়ে টিভিতে খবর দেখছিলাম, তখনই আরেকটা ভয়ঙ্কর নিউজ দেখতে পেলাম। মাফিয়া গার্ল আরেকটা হেডলাইন রটিয়ে দিয়েছে। সে পলিটিশিয়ান ওবায়দুলের খেল খতম করে দিয়েছে। সে পলিটিশিয়ান ওবায়দুলকে মেরে তার লাশ বাঁশের ডগার উপরে ঝুলিয়ে রেখেছে। এই ঘটনার পর প্রশাসন পুরোপুরি ফায়ার হয়ে গেছে মাফিয়া গার্লের উপরে। দেশের মানুষ সবাই জানে যে মাফিয়া গার্ল 2 নাম্বার মানুষদের খেল খতম করছে, কিন্তু তারপরেও প্রশাসন তো আর চুপ থাকতে পারে না। কারণ সাজা দেওয়ার হলে দেশের প্রশাসন দিবে। দেশে আইন কানুন বলতেও অনেক কিছু রয়েছে, কেউ তো আর তার ঊর্ধ্বে যেতে পারে না। প্রশাসন পুরো হাত পা বেঁধে নেমেছে মাফিয়া গার্লকে খোঁজার জন্য। এবার হয়তো একটা হেস্তনেস্ত করেই ছাড়বে প্রশাসন, কিন্তু আমিও তো হাল ছাড়ার মানুষ না। প্রশাসন মাফিয়া গার্লকে খুঁজে বের করার আগে আমি তাকে খুঁজে বের করব, কারণ আমার তাকে আগে চাই। তাড়াতাড়ি নিলয়কে ফোন দিলাম আবার। সে হয়তো কোনো ক্লু দিতে পারবে আমায়। এতদিনে হয়তো কিছু হলেও হাতে লেগেছে তার। ভাই দুঃখিত, এখনও আমি মাফিয়া গার্লের কোনো খোঁজ পাইনি, আর আমার মনেও হয় না যে আমি তার কোনো খোঁজ বের করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাও তুই খোঁজ জারি রাখ। তারপর ফোন রেখে দিলাম। এবার সত্যি মনে হচ্ছে আমার মাঠঘাট বেঁধে নামতে হবে, কারণ এরপর আর অপেক্ষা করলে প্রশাসনের হাতে মাফিয়া গার্ল ধরা পড়বে। কারণ মাফিয়া গার্ল যত যাই করুক না কেন, সে একটা ভুল কাজ করেছে তার কোড দিয়ে। এটা দিয়ে মাফিয়া গার্লের সন্ধান বের হওয়ার 30% সম্ভাবনা রয়েছে। আমিও হয়তো চেষ্টা করলে বের করতে পারবো, কিন্তু আমার কাছে বর্তমানে অমন ভালো স্পিড ইন্টারনেট নাই। সো আমি আমার চাকুওয়ালা মাথা চালাবো। শান্ত মাথায় ভাবতে থাকলাম শুরু থেকে সব কিছু। আমার খোঁজ কতদূর গিয়েছে সবটাই আবার পুনরায় ভাবতে লাগলাম, যে মাফিয়া গার্লের খোঁজ করায় কোনো দিকে কমতি রেখেছে কিনা, বা কোনো কিছু আমার থেকে ছুটেছে কিনা। তখন মাথায় আসলো রামিসার কথা। তাকে তো শুরুতে আমার একটু সন্দেহ হয়েছিল, কিন্তু এরপর তাকে আর ঘেঁটে দেখিনি। না, এবার রামিসাকে নিয়ে রিসার্চ করব, কিন্তু কোথা থেকে শুরু করব ভেবে পাচ্ছি না। এর মধ্যে মাফিয়া গার্ল আবারও লাইভে আসার ডেট দিল। হ্যাঁ, পেয়েছি। এবার মাফিয়া গার্লের লাইভ করার সময় আমি রামিসার সাথে থাকব। সে যদি মাফিয়া গার্ল হয় তাহলে তো তখন সে লাইভ করতে পারবে না, বা আমার সাথে সেই সময় থাকতে বাহানা দেখাবে। তখন সেটা দেখেই যা বোঝার বুঝে নিব। পরের দিন মাফিয়া গার্ল আগের টাইমের ন্যায় ঠিক 3টায় লাইভে আসবে বলেছে। এদিকে আমি রামিসাকে ফোন দিয়ে বলেছি যে সে যেন আগামীকাল দুপুর 3টায় আমার সাথে দেখা করে। একটা জরুরি কাজ আছে তার সাথে আমার। তাকে বিশেষ কিছু বলার আছে আমার। সে সরাসরি না করে দেয়। না, কাল দুপুর 3টায় আমার একটা বিশেষ কাজ আছে, তখন তোমার সাথে কোনোভাবেই আমি দেখা করতে পারবো না। রামিসার কথা শুনে খটকা লাগলো মনের ভিতরে। তার মানে কি আমার ধারণাই ঠিক? রামিসাই সেই ক্রিমিনাল যাকে পুরো দেশের প্রশাসন মিলে বাতি লাগিয়ে খুঁজছে। ও মাই গড! মাফিয়া গার্ল এতদিন আমার চোখের সামনে ছদ্মবেশ নিয়ে ঘুরছে, অথচ আমি তাকে চিনতেই পারিনি। তার মানে কি আমার ধারণাই ঠিক? রামিসাই সেই ক্রিমিনাল যাকে পুরো দেশের প্রশাসন মিলে বাতি লাগিয়ে খুঁজছে। ও মাই গড! মাফিয়া গার্ল এতদিন আমার চোখের সামনে ছদ্মবেশ নিয়ে ঘুরছে, অথচ আমি তাকে চিনতেই পারিনি। না, এবার একটা হেস্তনেস্ত করতেই হবে। এবার রামিসাকে ধরার পালা এসে গেছে। মাফিয়া গার্ল এবার পালাবে কোথায়, এসব নিয়ে ভাবছিলাম। ঠিক তখনই রামিসা আমাকে আবার ফোন দিয়ে বড়সড় একটা শক খাইয়ে দেয়।